বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ইলেকট্রনিক্সের এবং যারা ট্রান্সফরমার নিয়ে আগ্রহী তাদের নিয়ে আসছে আজকে ট্রান্সফরমার এবং বেসিক নিয়ে আমি আলাপ করব। আশা করি থাকবেন আমার সাথে। তো আমার প্রথমে এই যারা থাকবে সেটা হলো যে ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের গঠন ও বর্ণনা, ট্রান্সফরমারের প্রকারভেদ, ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ, ট্রান্সফরমারের রেশিও সমীকরণ, ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, রুটিন টেস্ট, ট্রান্সফরমারের দক্ষতা, ট্রান্সফরমার কিছু অঙ্ক সমাধান আর ট্রান্সফরমার সম্পর্কিত প্রশ্ন উত্তর। এই নিয়ে আমার আজকে সাধারণ এই টপিক। আশা করি আমার সাথে থাকবেন এবং দেখবেন। আমি পরে ঢুকি আস্তে আস্তে। প্রথমে বলি ট্রান্সফরমার কি জিনিস। ট্রান্সফরমার মূলত একটা স্ট্যাটিক ডিভাইস, মানে স্থির যন্ত্র যার কোনো মুভিং পার্টস নাই। এটা ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস। এক সাইডে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে এক সার্কিট থেকে পাওয়ার অন্য সার্কিটে বৈদ্যুতিক শক্তি ট্রান্সফার করে। আমরা বলতে পারি সংক্ষেপে যে ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে তার পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি একই রেখে এক সার্কিট থেকে অন্য সার্কিটে বৈদ্যুতিক শক্তি ট্রান্সফার করে। তাহলে এখানে ট্রান্সফরমারের আমি একটা চিত্র দেখাচ্ছি। এই চিত্রে ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে। একটাকে বলা হয় প্রাইমারি সাইড, যে সাইডে সরবরাহ দেওয়া হয় ওই সাইডকে বলা হয় প্রাইমারি সাইড, আর যে সাইড থেকে সরবরাহ নেওয়া হয় ওই সাইডকে বলা হয় সেকেন্ডারি সাইড। মানে আমরা যে সাইডে সাপ্লাই দেবো সেটাকে বলবো প্রাইমারি, যেখান থেকে সাপ্লাই নিব সেটাকে বলবো সেকেন্ডারি সাইড। আমি চিত্রে দেখিয়েছি যে বাম সাইডে, যে বাম পাশে লাল সাইডটা, এখানে এটাকে সাপ্লাই দিব আমরা, এটাকে প্রাইমারি ওয়াইন্ডিং বলবো। আর ডান পাশে যেখান থেকে সাপ্লাই নিব এটাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলবো। ট্রান্সফরমার এই হলো কথা। আমি পরে আস্তে আস্তে আগাই, দেখি এর পরে আমার আছে। ট্রান্সফরমারকে সাধারণত 7টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো আমি ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা আবার আমি চিত্র দেখি আলাপ করব। তো প্রথমে আমি বলতেছিলাম যে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অনুযায়ী, কোডের গঠন অনুযায়ী, ভোল্টেজ লেভেল অনুযায়ী, সাপ্লাইয়ের ধরন অনুযায়ী, ব্যবহার অনুযায়ী, তারপরে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এবং প্লেস অফ ইউজ ব্যবহার অনুযায়ী। প্রথমে আসি কোডের গঠন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন গঠন অনুযায়ী। তো ট্রান্সফরমারের কনস্ট্রাকশন ভিত্তি করে ট্রান্সফরমার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কোর টাইপ ট্রান্সফরমার, একটা হলো শেল টাইপ ট্রান্সফরমার। তো আমি কোর টাইপ ট্রান্সফরমারটা বলি যে এই ধরনের ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলো কোরকে ঘিরে রাখে এবং ওয়াইন্ডিং গুলো সিলিন্ডার আকৃতির হয়। প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলো স্তরে স্তরে সাজানো থাকে। প্রাইমারি ওয়াইন্ডিং কোরের কাছাকাছি থাকে এবং তার উপরে সেকেন্ডারি ওয়াইন্ডিং করা হয়। কোর টাইপ ট্রান্সফরমার সাধারণত দেখতে আয়তাকার হয়, এটা আয়তাকার হয়। তো এখানে কোর টাইপ যেটা প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং এরকম হয়, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি আলাদা আলাদা হয়। আর শেল টাইপ যেটা, শেল টাইপটা হয় একটা কোরের মধ্যে থাকে, নিচে থাকে প্রাইমারি ওয়াইন্ডিং, উপরে থাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং। মানে লো ভোল্টেজ যেটা, লো ভোল্টেজ ওয়াইন্ডিংটা থাকে নিচে, তার উপরে থাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা হলো শেল টাইপ ওয়াইন্ডিং, শেল টাইপ ট্রান্সফরমার। তাহলে কোর টাইপ ট্রান্সফরমার যেটা দুই ধরনের, একটা গঠন দেয় কোর টাইপ, শেল টাইপ। তাহলে কোর টাইপের দুইটা ওয়াইন্ডিং, দুই পাশে থাকবে, একটা প্রাইমারি ওয়াইন্ডিং, একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর শেল টাইপে একটা কোরের মধ্যেই দুইটা ওয়াইন্ডিং থাকবে। প্রথমে লো ভোল্টেজ, প্রাইমারি ওয়াইন্ডিং লো ভোল্টেজ হয় তাহলে সেটা নিচে থাকবে, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং উপরে থাকবে। এইভাবে ওয়াইন্ডিংটা করা হয়, শেল টাইপ ওয়াইন্ডিং, শেল টাইপ ট্রান্সফরমার। কোরের গঠন অনুযায়ী আবার দুই প্রকার, একটা হলো আয়রন কোর, একটা হলো এয়ার কোর। আয়রন কোরটা হলো যে ট্রান্সফরমার সিলিকন আয়রন কোরের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার করে সেই ট্রান্সফরমারকে আয়রন কোর ট্রান্সফরমার বলে। যেমন বললাম যে প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে দুইটা কোরের মধ্যে, এটা হলো আয়রন কোর। আর এয়ার কোর যেটা, এয়ার কোর যে ট্রান্সফরমার বাতাসের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার করে, অর্থাৎ যে ট্রান্সফরমারের ভিতরে কোনো কোর থাকে না, সেই ট্রান্সফরমারকে এয়ার কোর ট্রান্সফরমার বলে। তো এই যে আমি এখানে দেখিয়েছি, এটার মধ্যে কোনো কোর নাই, এটা শুধু ওয়াইন্ডিং আছে। ওয়াইন্ডিং এর দুই পাশ থেকে বাতাসের মাধ্যমে সেই ট্রান্সফারটা ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়াইন্ডিং এ পাওয়ার ট্রান্সফার করতে। এটা করা হয় হলো এরকম থাকে, হলো রেডিও ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ট্রান্সফরমারটা। ভোল্টেজ লেভেল অনুযায়ী আবার দুই প্রকার,
একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার হলো যে প্রাইমারি ওয়াইন্ডিং, আমি আগে বলেছি প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারিতে আমি কম ভোল্টেজ দিয়ে যদি সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাই, বা প্রাইমারিতে প্যাচ সংখ্যা কম, সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা বেশি, এরকম যদি থাকে তাহলে সেই ট্রান্সফরমারকে বলা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। সিমিলারলি স্টেপ ডাউন ট্রান্সফরমার হলো এর বিপরীত, যে প্রাইমারিতে প্যাচ সংখ্যা থাকবে বেশি, সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা থাকবে কম। তার মানে প্রাইমারিতে ভোল্টেজ থাকবে বেশি, সেকেন্ডারিতে ভোল্টেজ থাকবে কম, এটাকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আবার সাপ্লাই অনুযায়ী আবার দুই প্রকার, একটা সিঙ্গেল ফেজ, একটা থ্রি ফেজ। এটা বুঝতেই পারতেছি যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে আমরা এক ফেজ সাপ্লাই পাবো, থ্রি ফেজ সাপ্লাই থেকে তিন ফেজ সাপ্লাই পাবো। আবার অনেক সময় দেখা যায় যে তিনটা এক ফেজ ট্রান্সফরমার ব্যবহার করেও আমরা ব্যাংকিং এর মাধ্যমে, ট্রান্সফরমার ব্যাংকিং এর মাধ্যমে আমরা তিন ফেজ সাপ্লাই পেয়ে থাকি। ব্যবহার অনুযায়ী আবার দুই প্রকার, ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমার ব্যবহার অনুযায়ী আবার তিন প্রকার, পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। তো পাওয়ার ট্রান্সফরমার যেটা, যে সকল ট্রান্সফরমার পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সকল ট্রান্সফরমারকে পাওয়ার ট্রান্সফরমার বলা হয়। পাওয়ার ট্রান্সফরমারগুলি আকৃতি বড় হয় এবং ক্যাপাসিটি অনেক বেশি থাকে। পাওয়ার ট্রান্সফরমার দেখাচ্ছে এই চিত্রে পাওয়ার ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বোঝা যাচ্ছে যে এটা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে করার জন্য ব্যবহার করা হয়। তাহলে যে সকল ট্রান্সফরমার বাসাবাড়ি, কলকারখানায় পাওয়ার সরবরাহ জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ গ্রাহক পর্যায়ে যে সকল ট্রান্সফরমার ব্যবহার করা সেই সকল ট্রান্সফরমারকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলে। আমি এখানে চিত্রে দেখালাম যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এটা একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, যে সকল ট্রান্সফরমার পাওয়ার স্টেশনে বা সাব স্টেশনে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের ক্ষেত্রে এবং প্রোটেক্টিভের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সকল ট্রান্সফরমারকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই ধরনের আছে, একটা হলো কারেন্ট ট্রান্সফরমার, একটা হলো পটেনশিয়াল ট্রান্সফরমার। তো কারেন্ট ট্রান্সফরমার হলো যেটাকে আমরা সিটি বলি সংক্ষেপে, সিটি। সেই সিটিটা হলো যে সকল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দ্বারা হাই রেঞ্জের কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, এবং সেখানে শুধু কারেন্ট পরিমাপ না, কারেন্টটাকে কমিয়ে এনে লো রেঞ্জে নিয়ে আসা হয়। লো রেঞ্জে নিয়ে আসার পর সেটাকে পরিমাপ করা হয়। মানে কথা হলো সিকিউরিটি কাজে ব্যবহার করা হয়, আবার এখানে পরিমাপ কারেন্ট কমিয়ে এনে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তো পিটি, এখানে সিটি দেখালাম, বাম পাশে এটা সিটি, ডান পাশে এটা পিটি। পিটি মানে পটেনশিয়াল ট্রান্সফরমার। পটেনশিয়াল ট্রান্সফরমার একই ভোল্টেজ পরিমাপ করা হয়। ভোল্টেজটাকে যেহেতু হাই ভোল্টেজ লাইনে হাই ভোল্টেজ থাকে 132 কেভি বা 33 কেভি, এর কাছাকাছি যেহেতু ভোল্টেজ মাপা যায় না, সেই জন্য ভোল্টেজকে স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে কমিয়ে আনা হয়। কমিয়ে আনার পরে তারপরে সেখান থেকে সেই ভোল্টেজটাকে পরিমাপ করা হয়। এটা হলো পিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার। তাহলে ব্যবহার অনুযায়ী আবার দুই প্রকার, একটা হলো ইনডোর ট্রান্সফরমার, একটা হলো আউটডোর ট্রান্সফরমার। ইনডোর ট্রান্সফরমার বুঝতে পারতেছি যে মানে এখানে কোন রুমের ভিতরে, ঘরের ভিতরে বা শেডের ভিতরে স্থাপন করা হয় সেটা ইনডোর ট্রান্সফরমার। আর যদি বাহিরে খোলা জায়গায় স্থাপন করা হয় সেটা হলো আউটডোর ট্রান্সফরমার। এখানে বাম পাশে দেখতে পাচ্ছি, বাম পাশেটা হলো ইনডোর ট্রান্সফরমার আর ডান পাশেটা হলো আউটডোর ট্রান্সফরমার। দেখে বোঝা যাচ্ছে যে দুইটা দুই ধরনের। এখন আমি দেখবো যে জেনারেটর ট্রান্সফরমারের কি কি অংশ থাকে, কি অংশ নিয়ে একটা ট্রান্সফরমার গঠিত হয়। তো এখানে দেখেছি লিমিটিং কোর, ওয়াইন্ডিং, মেইন ট্যাঙ্ক বা অয়েল ট্যাঙ্ক, ট্রান্সফরমার অয়েল, কনজারভেটর ট্যাঙ্ক, বুকলস রিলে, ব্রেদার, রেডিয়েটর, এগুলো নিয়েই ট্রান্সফরমার গঠিত হয়। এখন আমি সবগুলো বর্ণনা করব। তো কোর, আমি তো কোর এতক্ষণ বললাম যে এটা যে সিলিকন স্টিলের যে পাতগুলো থাকে সেই পাতগুলো একত্র করে তৈরি করা হয়। এটা করা হয় হলো এডি, এখানে যে লস হয় দুইটা কোরের মধ্যে, সেই লস গুলি যেন কম হয় সেজন্য কোরগুলোকে লিমিটিং করা হয়, এবং সেই কোরগুলি বার্নিশ করে দেওয়া হয়। আর 50 হার্টজের জন্য কোরের যে লেমিনেশনের যে পুরুত্ব সেটা 0.35 মিলিমিটার, আর 25 হার্টজের জন্য সেটা হলো 0.5 মিলিমিটার। তো আমাদের বাংলাদেশে যে ফ্রিকোয়েন্সি ভোল্টেজ সেটা হলো 50 হার্টজ। সুতরাং এটার যে কোরগুলো যে লিমিটিং হবে, পুরুত্ব হবে, সেই পুরুত্বগুলো হলো যে 0.35 মিলিমিটার। ওয়াইন্ডিং আমরা বুঝতে পারতেছি যে
এই কোরের উপরে যে তার দিয়ে তার পেছানো হয় সেটাকে বলা হয় ওয়াইন্ডিং। তো এখানে পেজ সংখ্যা কম বেশি করে ভোল্টেজটা কম বেশি করা হয়। এখানে আমি সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং, 3 ফেজ ওয়াইন্ডিং আমি দেখিয়েছি। এখানে এটা কোর টাইপ, দুইটা সিঙ্গেল ফেজ, এটা কোর টাইপ, এটা হলো শেল টাইপ। আর্থ পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস ট্রান্সফরমার ক্ষেত্রে। ট্রান্সফরমারকে নানা রকম দুর্ঘটনা থেকে রক্ষার জন্য এর বডির দুটি আর্থ পয়েন্ট থাকে। অনেক সময় বজ্রপাতের হাত থেকেও ট্রান্সফরমারকে রক্ষা করে এই আর্থ পয়েন্ট। আর্থ পয়েন্ট দুটি সরাসরি মাটির সাথে সংযুক্ত থাকে। এখানে আমি দেখিয়েছি যে দুটা আর্থ পয়েন্ট দুটা মাটির সাথে সরাসরি সংযুক্ত থাকে, এখানে দেখানো হয়েছে। সাবস্টেশন থাকে, ট্রান্সফরমার যেখানে থাকে সেখানে থাকে আর কি, এটা আর্থ পয়েন্টটা। বুশিং, ট্রান্সফরমারের বুশিং এর মাধ্যমে টার্মিনালগুলো ট্যাঙ্কের বাইরে আনা হয়। এই যে বুশিং দেখানো হয়েছে, 3 ফেজে 3টা বুশিং থাকে। তো এই বুশিংগুলি আবার দু ধরনের থাকে, একটা হলো লো সাইড বুশিং, একটা হলো হাই সাইড বুশিং। ট্রান্সফরমার যেহেতু যে বললাম যে স্টেপ আপ বা স্টেপ ডাউন থাকে, স্টেপ আপ হইলে প্রাইমারি হলো লো সাইড, সেকেন্ডারি হলো হাই সাইড। তাহলে প্রাইমারি সাইডে হলো লো সাইড বুশিং, সেকেন্ডারি সাইড হলো হাই সাইড বুশিং বলবে, এরকম ভাবে। স্টেপ ডাউন হলে রিভার্স হবে। ইনসুলেশন, ট্রান্সফরমারের কয়েলগুলোর ইনসুলেশন সুপার আবরণ দিয়ে তৈরি হয়। আবার যখন কয়েল তৈরি করা হয় তখন প্যাসিভ একটু পর পর লেদার ওয়েট পেপার বা এম্পায়ার টিউব ক্লথ ব্যবহার করা হয়। তো সেইগুলি ইনসুলেশন হিসেবে কাজ করে, ইনসুলেশন হিসেবে আবার বার্নিশ করে দেওয়া হয়, সেটা ইনসুলেশন হিসেবে কাজ করে। তো এখানে আমি ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেখিয়েছি, এখানে কতগুলো দেখিয়েছি, এগুলো ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ব্রিদার, ব্রিদারটা হলো মূলত ট্রান্সফরমারের ট্যাঙ্কে যে তেল থাকে সেই তেলটা যখন গরম হয়ে যায় তখন আয়তনে বৃদ্ধি পায়। আয়তনে বৃদ্ধি পাইলে তখন ট্যাঙ্ক থেকে তেলটা উপরে চলে আসে। আবার যখন টেম্পারেচার কমে যায় তখন সেটা তেলটা ট্যাঙ্কের মধ্যে চলে যায়। তাহলে একবার বাহিরে আসা আবার ভিতরে যাওয়া, এই যে যাবে আসবে থাকবে কোথায়, সেটা হলো শ্বাসপ্রশ্বাস নিচ্ছে হলো ব্রিদারের মাধ্যমে। তো এই শ্বাসপ্রশ্বাস নেওয়াটাকে এটাকে ব্রিদিং যে কাজটা করে এটাকে বলা হয় ব্রিদার। আর এখানে শ্বাসপ্রশ্বাস নিতে জলে বসা যেন ভিতরে না ঢুকে সেই জন্য এখানে সিলিকা জেল ব্যবহার করা হয়, এই সিলিকা জেল ব্যবহার করা হচ্ছে। ট্যাঙ্ক, এখানে ট্যাঙ্ক যেটা বললাম যে ট্রান্সফরমার ট্যাঙ্কটা স্টিলের তৈরি, এর মাঝে ওয়াইন্ডিং অবস্থান করে অবস্থান করে। ট্রান্সফরমার ট্যাঙ্কের ভিতরে তেল থাকে যার মধ্যে ওয়াইন্ডিং ডুবানো থাকে। ট্যাঙ্কের উপর জলবায়ু নিরোধক গ্যাসকেট লাগানো থাকে। এখানে এই ট্যাঙ্কের মধ্যেই তেল থাকবে, তেলের মধ্যেই ওয়াইন্ডিং ডুবানো থাকবে। আর ওই ট্যাঙ্কের মধ্যেই যে ট্যাঙ্ক বলো সেই ট্যাঙ্কের মধ্যে তেল রাখা হয় ট্রান্সফরমার কয়েলে। বুকহোল সিলিং, ট্রান্সফরমার ভিতরে কখনো কখনো কোনো কারণে গ্যাস জমে গেলে সেটা যাতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তার জন্য বুকহোল সিলিং ব্যবহার করা হয়। আবার ট্রান্সফরমার অয়েলের গুণাগুণ কমে গেলেও বুকহোল সিলের সংকেত দেয়। কনজারভেটর ও ট্রান্সফরমার ট্যাঙ্কের সংযোগকারী পাইপের মাঝে বুকহোল সিল ব্যবহার করা হয়। এখানে এই যে এটা হলো বুকহোল সিল, যেখানে রাউন্ড সিলের মাধ্যমে দেখিয়েছি আমি, এটা বুকহোল সিলে। আমি আলাদা সিস্টেমের মধ্যে দেখিয়েছি ট্রান্সফরমার ট্যাঙ্ক থাকবে, এখানে কনজারভেটর থাকবে, দুইটা মাঝখানে বুকহোল সিলে থাকবে। এখানে বুকহোল সিল আমি আলাদা করে দেখিয়েছি। কনজারভেটর, আমরা জানি ট্রান্সফরমার অয়েল ঠান্ডার কারণে আয়তনে কমে, আবার গরমে আয়তনে বাড়ে। ট্রান্সফরমার অয়েল এই কম বাড়ার কারণে ট্রান্সফরমার ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে কনজারভেটরের নামে একটা ছোট ট্যাঙ্ক ব্যবহার করা হয়। গরম হয়ে যাওয়ার কারণে কনজারভেটর প্রবেশ করে এবং ঠান্ডা হওয়ার পরে আবার ট্রান্সফরমার অয়েল সংকুচিত হয়ে ট্রান্সফরমারে প্রবেশ করে। এটাই হলো যেখানে গরম হয়ে যেখানে আয়তনে বাড়বে, বাড়ার পরে যেখানে থাকবে সেটাকে বলা হবে কনজারভেটর। এখন আমরা দেখবো ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ। এটা খুব গুরুত্বপূর্ণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা পরীক্ষা থাকে। ইএমএফ সমীকরণ এটা আশা করি ভালো করে দেখবে। তো এখানে ট্রান্সফরমারের যে ভোল্টেজ উৎপন্ন হয় প্রাইমারি সাইডে বা সেকেন্ডারি সাইডে কয়েল থাকে, সেই কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয়। এখন সেই ভোল্টেজটা এক কয়েল থেকে আরেক কয়েলে ট্রান্সফার হয় হলো কোরের মাধ্যমে। কোরের মাধ্যমে যে সংযোগ থাকে সেটাকে বলা হয় ফ্লাক্স। আর যে ফ্লাক্সটা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় মিউচুয়াল ফ্লাক্স। সেই মিউচুয়াল ফ্লাক্সে যে ফাইভ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই যে ফাইভ মিউচুয়াল ফ্লাক্স। এখন এটার জন্য আমরা কিছু ধরে নিতে হবে। ধরে নিই যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে টার্ন সংখ্যা সেটা করা হয় NA,
সিমিলারলি সেকেন্ডারি সাইডে হলো এনবি। ফাই ম্যাক্সিমাম হলো যে কোরে যে ফ্লাক্সটা প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে যুক্ত থাকবে সেটা হলো ফাই ম্যাক্সিমাম। ফাই হলো বি বাই বি ইন্টু এ, মানে বি হলো ডেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটি ইন্টু এরিয়া। এফ হলো ফ্রিকোয়েন্সি একক হার্টস। তো এই যে আমরা ডাইনে চিত্রে দেখতেছি আমরা যে এখানে একটা সাইকেল দেখানো হয়েছে, এখান থেকে একটা সাইকেল বলা হয়। তো এক সাইকেল সম্পর্কে সময় সেটাকে টাইম পিরিয়ড বলা হয়। তো এক সাইকেল সম্পর্কে যে সময়টাকে টি দ্বারা প্রকাশ করা টি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েভ যখন তৈরি হচ্ছে, ওয়েভের সর্বোচ্চ পর্যায়ে, একটা ওয়েভের সর্বোচ্চ পর্যায়ে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সর্বোচ্চ পর্যায়ে থাকে। তো পজিটিভ দিকে পৌঁছতে যে সময়টা লাগবে সেই সময়টা লাগবে হলো একটা সাইকেল সম্পূর্ণ যে সময় লাগবে তার 4/1 4/1 সময় লাগবে এই পর্যন্ত পৌঁছতে, সর্বোচ্চ পর্যন্ত পৌঁছতে। তো এখানে আমরা দেখেছি যে এক সাইকেল চতুর্থাংশ সর্বোচ্চ ফাই ম্যাক্স সর্বোচ্চ হয়, পৌঁছতে সময় 1/4f। সুতরাং ফ্লাক্স পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইকুয়াল টু ফাই ম্যাক্সিমাম বাই 1/4f ইকুয়াল টু 4f ফাই ম্যাক্সিমাম ওয়েভার পার সেকেন্ড। এখন প্রতি পাকে বা প্যাসে ফ্লাক্স পরিবর্তন উৎপাদিত ইএমএফ যেটা, তাই গড় ইএমএফ পার টার্ন 4f ফাই ম্যাক্সিমাম এত ভোল্ট। এখন ফাই ম্যাক্সিমাম যেটা এটা হলো আরএমএস মান, আরএমএস মান ইফেক্টিভ মান বা কার্যকরী মান বলি আমরা এটাকে। তো এই মানটাকে এখন আমরা জানি যে ভিআরএমএস সমান ফর্ম ফ্যাক্টর ইন্টু এভারেজ ভোল্টেজ এভারেজ। তো আমরা যেটা জানি সেটা হলো ফর্ম ফ্যাক্টর সমান আরএমএস ভোল্টেজ ডিভাইডেড এভারেজ ভোল্টেজ, এটা 1.1, এই মানটা হলো 1.11। তাহলে আমরা ভিআরএমএস পার টার্ন মানে ফর্ম ফ্যাক্টর গুণ ভি এভারেজ, তাহলে ফর্ম ফ্যাক্টর 1.1 এটা গুণ করলে 4.44 এফ ফাই ম্যাক্সিমাম এত ভোল্ট হয়ে যাবে। এখন প্রাইমারি ওয়াইন্ডিং উৎপাদিত ইএমএফ যেটা সেটা হলো উৎপাদিত টার্ন ইএমএফ পার টার্ন ইন্টু প্রাইমারি টার্ন সংখ্যা, গুণ করলেই ইএনপি এনে দ্বারা গুণ করলেই এন বাই এনপি এটাতে গুণ করলেই এটা আমরা পেয়ে যাব প্রাইমারি সাইডের ভোল্টেজ। আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজকে আমরা এনবি দ্বারা গুণ করলে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ পেয়ে যাবো। আর আদর্শ ট্রান্সফর্মার যেটা, সেই আদর্শ ট্রান্সফর্মার ভোল্টেজ হলো বি সমান ইবি। এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেই ভোল্টেজটা আমি এখানে পেয়ে যাব, আউটপুটে পেয়ে যাব। এই জন্য ইন্ডাস্ট ইএমএফ যেটা সেটাই আউটপুট পেয়ে যাব। এটা হলো ভি এ সমান ইএ আর বি সমান ইবি। ভিএ এবং ইবি এবি টার্মিনাল ভোল্টেজ, এই ভিএ আর ইবি এটা হলো টার্মিনাল ভোল্টেজ। এখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে সেটা হলো ভিএ, আর ইএ যেটা উৎপন্ন হলো ইএ, আর এখানে ইবি যেটা সেকেন্ডারি উৎপন্ন ইবি, আর যেটা পাবো সেকেন্ডারিতে আউটপুটে সেটা হলো ইবি। ভিবি এটা ভিবি, এটা আউটপুটে যেটা পাবো ভিবি। এখন আমরা দেখবো ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমার রেশিও আমরা জানি যে প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজের অনুপাত, বা প্রাইমারি টার্ন সংখ্যা বা সেকেন্ডারি টার্ন সংখ্যার অনুপাত, অথবা উল্টা হতে পারে যে সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড প্রাইমারি ভোল্টেজ, বা সেকেন্ডারি টার্ন সংখ্যা ডিভাইডেড প্রাইমারি টার্ন সংখ্যা, দুটার অনুপাত। এটি হলো রেশিও, ট্রান্সফরমেশন রেশিও। রেশিওকে কে দ্বারা প্রকাশ করা হয়। কে মান হলো ইবি ডিভাইডেড ইএ, বিবি ডিভাইডেড বিএ, অথবা এনবি ডিভাইডেড এনএ। এটা হলো ট্রান্সফরমেশন রেশিও। এই রেশিও কে এর মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার, আর কে এর মান যদি একের চেয়ে কম হয় তাহলে হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা বুঝতে পারতেছি। আর আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সমান। তো ইনপুট ভিএআইএ ভিপিআইবি, তাহলে এখান থেকে আমরা পাই কে সমান ভিপি বাই ভিএ অথবা আইএ বাই আইবি। মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও সেটা উল্টানুপাতিক। মানে যেমন কিরকম, যেমন আমরা ভোল্টেজ রেশিও যেটা সেটা ভিপি বাই ভিএ সমান সমান আইএ বাই আইবি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আইএ বাই আইবি, এটা উল্টা রিভার্স, ওইটা প্যাসেজ সংখ্যার মতো মিল নাই, এটা খেয়াল রাখতে হবে। ট্রান্সফরমার টেস্ট, ট্রান্সফরমার দুই ধরনের টেস্ট করা হয়, একটা শর্ট সার্কিট টেস্ট, একটা ওপেন সার্কিট টেস্ট। তো শর্ট সার্কিট টেস্ট থেকে সাধারণত কপার লস নির্ণয় করা যায়,
আর ওপেন সার্কিট টেস্ট থেকে কোর লস নির্ণয় করা যায়। শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা আরো যে সমস্ত তথ্য পাই, যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাই, রিঅ্যাকট্যান্স পাই, রেজিস্ট্যান্স পাই, তারপরে এখান থেকে আমরা কপার লস পাই, ওখান থেকে আমরা পেতে পারি এই শর্ট সার্কিট টেস্ট থেকে। তার শর্ট সার্কিট টেস্টের উদ্দেশ্য বললাম কি জন্য করা হয়, রেজিস্ট্যান্স নির্ণয় করা, রিঅ্যাকট্যান্স নির্ণয় করা, সমতুল্য ইম্পিডেন্স নির্ণয় করা, কপার লস নির্ণয় করা, এফিসিয়েন্সি এবং রেজুলেশন নির্ণয় করা যায়। শর্ট সার্কিট টেস্টে লো সাইড শর্ট করা হয় কেন, এটা কিন্তু একটা কারণ, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। লরেন্সের ইনস্ট্রুমেন্ট হাই সাইড সংযোগ করার সুবিধা পাওয়া যায়, কারণ হাই সাইড নিম্ন মানের কারেন্ট প্রবাহিত হয়। লো ভোল্টেজ সাইডে ফুল লোড কারেন্টের তুলনায় হাই সাইডে ফুল লোড কারেন্টের পরিমাণ কম থাকে। এই অবস্থায় আরোপিত ভোল্টেজ রেট ভোল্টেজে 5% সাপ্লাই দেওয়া হয়, 5% 10% এরকম সাপ্লাই দেওয়া হয়। তো ওয়াটমিটার দেওয়া থাকে, সেটা ওই কপার লসটা নির্ণয় করে। ওপেন সার্কিট টেস্ট, এখানে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে এখানে ওপেন সার্কিট টেস্ট ট্রান্সফরমারের যে কোনো উপর প্রান্তে যে টেস্ট করে সেটা ওপেন সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্টে সাধারণত হাই সাইড খুলে রাখা হয় আর প্রাইমারি সাইডে ভোল্টেজটাকে কমিয়ে দেওয়া হয়। তো এখানে যে তথ্যগুলি পাওয়া যায় সেটা হলো যে কোর লস, নো লোড কারেন্ট লস। নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট, একটা হলো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, একটা ওয়ার্কিং কম্পোনেন্ট। কোর লস, রেজিস্ট্যান্স, কোর লস, রিঅ্যাকট্যান্স, নো লোড পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সফরমেশন রেশিও নির্ণয় করা যায়। ট্রান্সফরমার টেস্ট দেখবো আমি। ট্রান্সফরমার টেস্ট, টেস্ট হলো টাইপ টেস্ট, রুটিন টেস্ট, স্পেশাল টেস্ট। বিভিন্ন সাইটে যে ধরনের টেস্ট করা হয়, প্রি কমিশনিং টেস্ট, পিরিয়ডিক বা কন্ডিশন মনিটরিং টেস্ট, একটা এমার্জেন্সি টেস্ট। টাইপ টেস্টের মধ্যে রয়েছে ট্রান্সফরমার রেশিও টেস্ট, ট্রান্সফরমার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট, ট্রান্সফরমার ভেক্টর গ্রুপ টেস্ট, ইম্পিডেন্স ভোল্টেজ টেস্ট বা শর্ট সার্কিট ইম্পিডেন্স বা এবং লোড পরিমাপ, লোড লস পরিমাপ, নো লোড লস টেস্ট এবং কারেন্ট পরিমাপ, ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ, ট্রান্সফরমার ডাইইলেকট্রিক টেস্ট, তাপমাত্রা বৃদ্ধি ক্ষেত্রে টেস্ট, লোড ট্যাপ সেন্সার টেস্ট, ট্যাঙ্কের ভ্যাকুয়াম টেস্ট এবং রেডিয়েটর টেস্ট। রুটিন টেস্ট যেগুলো আছে, রুটিন টেস্টের মধ্যে ট্রান্সফরমার রুটিন টেস্ট করা হয়। ট্রান্সফরমারের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট, ট্রান্সফরমার এইচ টু এলটি সাইডের ফেস টু ফেস কয়েল ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট, ট্রান্সফরমার রেশিও টেস্ট, ট্রান্সফরমার ভেক্টর গ্রুপ টেস্ট, ইম্পিডেন্স ভোল্টেজ লোড টেস্ট, এগুলি করা হয়। ওয়ার প্রেশার টেস্ট। এরপরে কিছু স্পেশাল টেস্ট আছে। তো স্পেশাল টেস্টগুলি ট্রান্সফরমার ডাইরেক্টরিক টেস্ট, থ্রি ফেজ ট্রান্সফরমার জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, নয়েজ লেভেল পরিমাপ, নো লোড কারেন্টের হারমোনিক গ্রুপ, ফ্যান এবং ওয়েল পাম্প থেকে গৃহীত পাওয়ার পরিমাপ, ভোকাল সিলে টেম্পারেচার ইন্ডিকেটর, প্রেশার এগুলি টেস্ট করা হয়। এখন হলো ট্রান্সফরমার রেটিংটা কেন কেভিএতে প্রকাশ করা হয়, এটা অনেক প্রশ্ন থাকে, ভাইবোর্ডের প্রশ্ন করে যে ট্রান্সফরমার রেটিং কেন কেভিএতে বা এমবিএতে বা ভিএতে প্রকাশ করা হয়। এখানে আমরা জানি ট্রান্সফরমার দুইটা লস হয়, একটা কোর লস, একটা কপার লস। কোর লসটা নির্ণয় করে ভোল্টেজের উপর, আর কপার লস নির্ণয় করে কারেন্টের উপর, আই স্কয়ার আর কপার লস। তো এখানে এই লস দুইটা যেটা হয় সেটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর উপর নির্ভর করে না। তো সেই জন্য মেনলি যে ট্রান্সফরমার রিডিংটা সেটা কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের উপর নির্ণয় করা হয়। এই হলো মূল ঘটনা। আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো সিঙ্গেল ফেজ ভোল্টেজ 230 ভোল্ট থাকে আমরা পাই, কিন্তু সেই অনুপাতে তো আমাদের থ্রি ফেজ ভোল্টেজ 230 × 3 690 হওয়ার কথা, না হয়ে হয় 400 ভোল্ট। এটা কেন? এরকম একটা প্রশ্ন থাকতে পারে, যে কেন। তো এখানে একটা মনে রাখতে হবে যে এসি সাপ্লাইতে যে ভোল্টেজটা আমরা পাই সেই ভোল্টেজ কিন্তু আমরা স্কেলার ভোল্টেজ না, সেটা ভেক্টর, মানটা হলো ভেক্টর। তো এখানে যে যুগটা হয় সেই যুগটা দুই ধরনের, একটা স্কেলার যুগ, একটা ভেক্টর যুগ। তো এসিতে যে মানগুলি সেই মানগুলো কিন্তু স্কেলার মান হয় না, কোন সময় স্কেলার হলো ডিসিতে হয়, এসি বার আসলেই সেটা ভেক্টর যুগ হয়ে যাবে। তো এখন একটা ফেজ থেকে তিন ফেজে যখনই হবে তখন এক ফেজ থেকে আরেক ফেজের ডিফারেন্স হবে 120 ডিগ্রি করে।
তো সেই অনুপাতে আমরা যখন লাইন ভোল্টেজ বের করতে চাই তখন সেটা মান হবে √3 ইন্টু বিপি। তো সেটা হলে √3 1.732, এটা গুণ করলে এটা হয়ে যায় 400 ভোল্টের কাছাকাছি। এই জন্য এটা 400 ভোল্ট হয়, 690 ভোল্ট হয় না। ধন্যবাদ সবাই। আইডিয়াল ট্রান্সফর্মার বলতে কি বোঝায়? আইডিয়াল ট্রান্সফর্মার বলতে কোনো ট্রান্সফর্মার কোনো লস নাই, সেই ট্রান্সফর্মারকেই বোঝাবে। সেটা ইনপুটে যা দেওয়া হবে আউটপুটে তাই পাওয়া যাবে, মানে আউটপুট 100% পাওয়া যাবে, সেটা আইডিয়াল ট্রান্সফর্মার। এটা বাস্তবে মেশিন পাওয়া সম্ভব না, তো এটা তবু আইডিয়াল ট্রান্সফর্মার বলা হয়। এখন অটো ট্রান্সফর্মার। আবার অটো ট্রান্সফর্মার হলো যে একটা কয়েল থাকবে, সেই কয়েলের মধ্যে কিছু অংশ থাকবে প্রাইমারি আর বাকি অংশ থাকবে সেকেন্ডারি। এটা বলা হয় অটো ট্রান্সফর্মার। এখন আমরা এখানে একটা প্রশ্ন একটা সময় আসে যে টেস্ট ছাড়া আমরা দেখি ট্রান্সফর্মার দেখি কিভাবে বুঝবো যে এটা স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এখন ওটা দেখতে হলে আমাদের কয়েল দেখতে হবে, কয়েলটার প্যাচ দেখতে হবে যে প্রাইমারি সাইডে কি ধরনের প্যাচ, সেকেন্ডারি সাইডে কি ধরনের প্যাচ। আমরা জানি যে স্টেপ আপ ট্রান্সফর্মার হলে প্রাইমারিতে প্যাচ সংখ্যা কম থাকবে, সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা বেশি থাকবে, আর রিভার্স হলে হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তাহলে আমরা এই প্যাচ সংখ্যা দেখি, কারেন্ট সংখ্যা দেখি বুঝতে পারবো যে এটা স্টেপ আপ না স্টেপ ডাউন। যদি প্রাইমারিতে প্যাচ কম থাকে, সেকেন্ডারিতে প্যাচ বেশি থাকে, তাহলে সেটা হবে স্টেপ আপ, আর এর বিপরীত হবে স্টেপ ডাউন। ট্রান্সফরমার ব্যাংকিং আমি বলতেছিলাম যে ট্রান্সফরমার ব্যাংকিংটা হলো যে এক ফেজ ট্রান্সফরমার দিয়ে অনেক সময় 3 ফেজ সাপ্লাই দিতে হয়, তখন এটাকে সংযোগ করে এক ফেজ দিয়ে 3 ফেজ সাপ্লাই নেওয়া হয়, এটাকে বলা হয় ট্রান্সফরমার ব্যাংকিং। ট্রান্সফরমার ব্যাংকিংটা করতে গেলে কিছু শর্ত আছে, সেই শর্ত 3টা শর্ত। একটা হলো প্রত্যেকটা ট্রান্সফরমারের কেভিএ রেটিং অবশ্যই একই হতে হবে, ভোল্টেজ রেটিং সমান হতে হবে, আর সবগুলোর পোলারিটি সেম হতে হবে। আর ব্যাংকিংটা সাধারণত সব ধরনের হয়। একটা হলো ডেল্টা ডেল্টা, স্টার স্টার, স্টার ডেল্টা, ডেল্টা স্টার, বিবি বা ওপেন ডেল্টা, আর টিটি কানেকশন বা স্কট কানেকশন বলে। এখানে আমি চিত্র দেখিয়েছি, সবগুলো চিত্র দেখানো হয়েছে। ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট এখানে আঁকা হয়েছে, একে দেখানো হয়েছে। ইনসুলেটিং, আইসোলেটিং এবং শিল্ডেড ওয়াইন্ডিং ট্রান্সফরমার পার্থক্য কি? ইনসুলেটিং এবং আইসোলেটিং ট্রান্সফরমার মূলত একই ধরনের ট্রান্সফরমার। আর শিল্ডেড ট্রান্সফরমার ডিজাইন করা হয় মেটালিক ধাতব দিয়ে, যাতে করে এর নয়েজ হ্রাস পায়। 2-3-4 ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফরমার ইনসুলেটিং বা আইসোলেটিং ধরনের হয়ে থাকে। শুধু অটো ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং অপরের সাথে ইলেকট্রিক্যালি যুক্ত থাকে, এতে কোনো ইনসুলেটর বা আইসোলেটর থাকে না। টরয়েড বা টরয়েড ট্রান্সফরমার কি? এখানে আমি এই যে ডান দিকে চিত্র দেখতেছি, এটা টরয়েড ট্রান্সফরমার। এই টরয়েড বা টরয়েড ট্রান্সফরমার মূলত একই কাজ করে। এর প্রকৃত নাম টরয়েডাল বা টরয়েডাল ট্রান্সফরমার। এর গোল বা রিং আকৃতির জন্য এর নাম দেওয়া হয়েছে। ইংরেজি টরাস শব্দ থেকে গোলাকার বিশেষ, এই টরাস শব্দটি থেকে টরয়েড ট্রান্সফরমার এসেছে, এই গোলাকার বিশেষ। এটা হলো টরয়েড ট্রান্সফরমার। অন এন এবং অন এফ কি? এর ট্রান্সফরমার মূলত কুলিং সিস্টেমের নাম। যদি কুলিং ফ্যানের মাধ্যমে বাতাসের চাপ দিয়ে ট্রান্সফরমারকে ঠান্ডা করা হয়, তবে তাকে অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স অন এফ কুলিং বলে। আর ফ্যান না চালিয়ে শুধুমাত্র ট্রান্সফরমার তেলের মাধ্যমে ঠান্ডা রাখলে তাকে অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল অন এন্ড কুলিং বলে। ট্রান্সফরমার রেটিং 50/75 MVA বলতে কি বোঝায়? প্রাকৃতিক কুলিং সিস্টেম ব্যবহার করে ট্রান্সফরমার 50 MVA লোড বহন করতে সক্ষম, কিন্তু কৃত্রিম কুলিং এয়ার প্রেসার ব্যবহার করে ট্রান্সফরমারের ক্ষমতা 70 MVA পর্যন্ত বৃদ্ধি করা যায়। আরেকটা প্রশ্ন থাকে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারিতে ডেল্টা এবং সেকেন্ডারিতে স্টার সংযোগ থাকে কেন? সেকেন্ডারি থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেকেন্ডারি থেকে গ্রাহকের সিঙ্গেল ফেজ সাপ্লাই নেওয়া হয়। সেজন্য সিঙ্গেল ফেজ সাপ্লাই নিতে হলে একটা নিউট্রাল দরকার হয়, সেই নিউট্রাল জন্য সিঙ্গেল 3 ফেজ বা স্টার সংযোগ মানে 3 ফেজ 4 ওয়্যার সংযোগ দেওয়া হয়ে থাকে। ট্রান্সফরমার অয়েলের কাজ কি? ট্রান্সফরমার অয়েলের কাজ হলো ট্রান্সফরমার ইনসুলেশনকে ঠান্ডা রাখা আর হলো ইনসুলেটিং ম্যাটেরিয়াল কাজ করা।
আমি এখানে ট্রান্সফরমার হামিং কি, ট্রান্সফরমার হামিং কোর এবং কয়েলের কানেকশন যদি মজবুতভাবে না করা থাকে, লুজ কানেকশন থাকে, তাহলে ফুল লোড অবস্থা কাঁপতে থাকে, এক প্রকার আওয়াজ হয়, এইটা হলো হামিং। আর ব্রিদার আমি বলেছি এর আগেও, ট্রান্সফরমার কনজারভেটর লাগানো থাকে, যার মাধ্যমে বাহির হতে ঠান্ডা বাতাস ফিল্টার ট্যাঙ্কে ঢুকে এবং গরম বাতাস ট্যাঙ্ক হতে বাহির হয়ে যায়, এটা হলো ব্রিদার। বুকস্লিও বলেছি। ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি? ওভারলোড হওয়ার জন্য, ইনসুলেশন দুর্বল হয়ে গেলে, কোথাও আর্থ হয়ে গেলে, ওভার ভোল্টেজ সাপ্লাই জন্য। ট্রান্সফরমার কার্যক্ষমতা বেশি হয়ে থাকে কেন? ট্রান্সফরমার একটি স্ট্যাটিক ডিভাইস, এতে কোনো ঘূর্ণায়মান অংশ নেই, ফলে ঘর্ষণ যন্ত্র কোনো ক্ষয় নেই। অন্যান্য ঘূর্ণায়মান যন্ত্রের তুলনায় ট্রান্সফরমারের লস অনেক কম, তাই ট্রান্সফরমার কর্মক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে, সাধারণত 95 থেকে 98 পর্যন্ত হয়ে থাকে। ট্রান্সফরমারের স্লাজিং কি? ট্রান্সফরমার তেল বাতাসের সংস্পর্শে এলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তেলের অণু ভেঙে গাঢ় বা তলানির সৃষ্টি হয়, একে ট্রান্সফরমার স্লাজিং বলে। ট্রান্সফারের লসগুলো আমরা বলেছি এর আগেও, তারপরে একটু বলি। এখানে যে লসগুলো হয় সেই লসগুলো হলো আয়রন লস বা কোর লস। কোর লস দুই ধরনের, একটা এলিগান লস, একটা হিস্টারিক লস। একটা কপার লস, কপার লস আই স্কয়ার আর করে বের করা হয়। স্টে লস, ডাইলেকট্রিক লস। ট্রান্সফরমারের কর্মদক্ষতা, যে কোনো জিনিস সেই কর্মদক্ষতা হলো এর ইনপুটে মান দিয়ে আউটপুটে যা পাবো, দুইটা যে অনুপাত, আউটপুট পাওয়ার ডিভাইডেড ইনপুট পাওয়ার, এই দুটো অনুপাতটা হলো দক্ষতা। কোন ট্রান্সফারে ইফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হয়, মানে সর্বোচ্চ দক্ষতা কখন হয়? যখন ট্রান্সফরমারে যখন আয়রন লস এবং কপার লস সমান হয়, তখন ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয়। এখন আমি একটা অঙ্ক বলবো, অঙ্ক দেখাবো। অঙ্কটা হলো, একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা যথাক্রমে 4000 এবং 200। যদি প্রাইমারি কয়েলের ভোল্টেজ 2200 ভোল্ট হয়, তবে সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ পাওয়া যাবে? এখানে এনপিতে দেওয়া আছে 4000, এনএস দেওয়া আছে 200, সুতরাং ইপি যেটা ইপি বলা আছে 2200, ইএস সমান কত? আমরা জানি এ সমান এনপি বাই এনএস বাই ইএস। এখান থেকে মানটা বের করে ইএস এর মানটা পেয়ে যাচ্ছে, এটা 110 ভোল্ট পাওয়া যাবে, সেকেন্ডারিতে 110 ভোল্ট পাওয়া যাবে। আরেকটা প্রশ্ন দক্ষতা সম্পর্কিত। একটি 5 কেভিএ 200/400 ভোল্ট 50 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে কোর লস 150 ওয়াট এবং ফুল লোড কপার লস 175 ওয়াট। 75% লোডিং এবং 0.7 পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফরমারের দক্ষতা নির্ণয় করো। এখানে যখন লোডটা আমি পেয়ে যাব 75%, তারপরে ফুল লোড হলো আমার 5 কেভি, 5 কেভি 70% হয়ে যাবে 0.5 × 0.75, আর পাওয়ার ফ্যাক্টর হলো 0.7। তাহলে এখান থেকে আমরা যে আউটপুট পেলাম সেটা 2.625 পেলাম কিলোওয়াট। ফুল লস পাইছি আমরা এখানে 150 ওয়াট, আর ফুল লোড কপার লোড পেয়েছি 175 ওয়াট। তো এটা আমাদের আজকে আর 0.75% লোডে আবার বের করতে হবে। তাহলে 0.7% লোডে 0.75 স্কয়ার ফুল লোড কপার লস, আমরা পেয়ে গেলাম 175 ওয়াট। এত পেয়ে গেলাম 98.44 ওয়াট। এখন আমার দক্ষতা যেটা 70% লোডিং এর দক্ষতা হবে আউটপুট পাওয়ার ডিভাইডেড ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ার হলো ইনপুট পাওয়ার প্লাস লস। তো লসগুলো হলো, আউটপুট পাওয়ার হলো যেটা বললাম এখানে 2.625, এটা আউটপুট, আর ইনপুটটা হলো ওর সাথে কপার লস আর কোর লস যোগ করলে হয়ে যাবে। যোগ করে এটা দক্ষতা আসলো 91.35%। তো এই ছিল আমার আজকে ট্রান্সফরমার মানে যত ছিল। যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আর এই কোয়ানটা নিয়ে আমি চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের জন্য, যেন তারা কিছু শিখতে পারে, ঘরে বসে শিখতে পারে। তো সেই শিক্ষাটা যেন সার্থক হয়, আমি সবার জন্য দোয়া করতেছি। তোমরা বাসায় বসে পড়ালেখা করবে, বাসায় বসে পড়ালেখা করে তোমাদের যখন ক্লাস শুরু হবে বা পরীক্ষা হবে, তখন তোমরা হয়তো যারা পড়ার সময় পাবে না, তো সেই জন্য একটু পড়ালেখা করবে ঠিক মতো। আর সবাই আমার দোয়া করবে যেন আমি ভবিষ্যতে আরো নিজে তৈরি করতে পারি। আর সবাই আমার যে
এই সাইটটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিক্যাল ডিফারেন্ট ভিডিও এখানে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে ভিডিও সবাই পেতে সহায়তা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।